সাল 1919। বিকানির গলিতে একটি 12 বছরের বাচ্চা তার পিসির কাছে ভুজিয়া বানানো শিখছিল এবং বানানো শিখে রাস্তার ধারে একটা দোকান লাগিয়ে সে সেগুলোকে বিক্রি করতে শুরু করে দেয়। সে নিজেও জানতো না এই ভুজিয়াই একদিন হাজার হাজার কোটি টাকার বিজনেস মডেল দাঁড় করিয়ে দেবে। তার এই লক্ষ লক্ষ ভুজিয়ার প্যাকেট শুধু ভারতেই নয়, সারা পৃথিবীর মানুষও সেটা পছন্দ করবে। এই কাহিনীটি হলো ভারতের সবথেকে বড় স্ন্যাকিং ব্র্যান্ড হলদিরামের। চলুন এই ভিডিওতে জানবো মাত্র 12 বছরের একটি ছেলে কি করে ভারতের বুকে এত বড় একটি বিজনেস দাঁড় করিয়ে দিল। হয়তো আপনিও এই সাকসেসফুল বিজনেসম্যানের স্টোরিটি শুনে ইন্সপায়ার হয়ে নতুন কোনো বিজনেস করার আইডিয়া পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হলদিরামের জন্ম 1908 সালে বিকানির একটি খুবই গরিব পরিবারে হয়েছিল। তার ঠাকুরদা বাজারে একটি ছোট্ট ভুজিয়ার দোকানে ভুজিয়া বিক্রি করত। ছোটবেলার থেকেই হলদিরামের ভুজিয়ার প্রতি খুব ইন্টারেস্ট ছিল। এই জন্যই মাত্র 12 বছর বয়সে সে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে ভুজিয়া বানানোর প্রত্যেকটি স্টেপ খুব ভালো করে শিখে ফেলেছিল। সেই জন্যই রেগুলারলি সে তার ঠাকুরদার দোকানে বসতো। কিন্তু সে তার ঠাকুরদার মতো ভুজিয়া বিক্রি করে সামান্য কিছু লাভের টাকায় সন্তুষ্ট ছিল না। সে তাদের বিজনেসকে বড় করতে চেয়েছিল। তার ঠাকুরদা যে ভুজিয়া তৈরি করত সেগুলো শুধু বেসন দিয়েই তৈরি ছিল। কিন্তু সে দেখেছে যে রাজস্থানের লোকেরা মোটের ডাল খুব পছন্দ করে। সেই কারণেই হলদিরাম মোটের ডালের সঙ্গে বেসন মিশিয়েই ভুজিয়া বানানো শুরু করেছিল। তার এই নতুন রেসিপিটি সবাই খুব পছন্দ করতে শুরু করে এবং তার সেলও কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু সে এখানেই থেমে থাকেনি। তুলনামূলকভাবে তাদের ভুজিয়াগুলো অনেকটাই মোটা এবং সফট ছিল। সে চিন্তা করে এই ভুজিয়াকে যদি আরো পাতলা এবং ক্রিস্পি করা যায় তাহলে ভারতীয় বাজারে মানুষ এটি আরো বেশি পছন্দ করবে এবং খেতেও সুস্বাদু হবে। সেই কারণেই তার ভুজিয়াকে পারফেক্ট শেপ দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড মেসের তুলনায় তার ভুজিয়াকে আরো সরু করার জন্য ছোট হোল সম্পন্ন নতুন ম্যাশের সন্ধান করতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে একটি পারফেক্ট শেপের ম্যাশের খোঁজ পেয়ে যায়। অনেক এক্সপেরিমেন্ট এবং প্রচেষ্টার পর সে একটি পাতলা এবং ক্রিস্পি ভুজিয়া তৈরি করে ফেলে। এই ভুজিয়া তার সেলকে আরো অনেক গুণে বাড়িয়ে দেয়। মার্কেটে আরো অনেক কোম্পানি ছিল যারা ভুজিয়া বিক্রি করত, কিন্তু হলদিরাম চাইতো তার ভুজিয়া যেন কাস্টমারদেরকে একটা আলাদাই অনুভূতি দিতে পারে। তাই হলদিরাম বিকানির বিখ্যাত মহারাজা দাঙ্গার সিং এর নাম অনুসারে তার ভুজিয়ার প্যাকেটে দাঙ্গার সেব নাম দিয়েই মার্কেটে বিক্রি করতে শুরু করে দেয়। সেই কারণেই বাকি কোম্পানিগুলোর তুলনায় তাদের ভুজিয়া এক আলাদাই পরিচিতি পেয়ে যায়। বাকিদের থেকে তার ভুজিয়ার কোয়ালিটি অনেকটাই ভালো ছিল, তাই সে তার ভুজিয়ার দাম বাড়িয়ে দেয়। কোয়ালিটি ভালো হওয়ার কারণে লোক খুশি খুশি সেই নতুন দাম অ্যাকসেপ্ট করে নেয়। হলদিরাম তার দুই ভাইকে নিয়ে ব্যবসা ভালোই চালাচ্ছিল। কিন্তু 1944 সালে হলদিরামের বয়স যখন 36 বছর, তখন তার জীবনে একটি টুইস্ট আসে। তাদের ফ্যামিলিতে মহিলাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং এই ঝামেলা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে যায় যে হলদিরাম তার ওয়াইফ এবং 3 ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। সে 12 বছর বয়স থেকে এত কষ্ট করে যে বিজনেস দাঁড় করিয়েছিল তাকে সেখান থেকেও বঞ্চিত করা হয়। এরপর হলদিরামের কাছে থাকার মতো কোনো জায়গা এবং টাকা পয়সা না থাকার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু এরপরেও ইমোশনকে পাশে রেখে তার ওয়াইফ এবং 3 বাচ্চার শুধুমাত্র খাবারটুকু জোগাড় করার জন্য সে কাজ খুঁজতে থাকে। অবশেষে কোনো কাজ না পাওয়ায় সে হতাশ হয়ে পড়ে। ঠিক সেই সময় তার ছোটবেলার এক বন্ধুর সাথে তার দেখা হয়ে যায়। এটি ছিল তার সেই বন্ধু যে কোনো একটি সময়ে তার কাছ থেকে 200 টাকা ধার নিয়েছিল। হলদিরামের সেই পরিস্থিতি শোনার পর সে এক মুহূর্তও দেরি না করে তাকে 100 টাকা ফেরত দেয়। এই 100 টাকাই হলদিরামের জীবন বদলে দেয়। তার ওয়াইফ চম্পা দেবী খুব সুন্দর মুগ ডাল বানাতে পারত এবং বিকানির লোকেরা মুগ ডাল খুব পছন্দ করত। সেখান থেকেই সে সিদ্ধান্ত নেয় নতুন করে মুগ ডালের বিজনেস শুরু করবে। সে সেই টাকা দিয়েই একটি ঘর ভাড়া নেয় এবং বাকি টাকা ব্যবসার কাজে লাগিয়ে দেয়। তার ওয়াইফ ভোরবেলায় উঠে মুগ ডাল বানিয়ে দেয় এবং সে সেই মুগ ডাল নিয়ে বিক্রির জন্য বাজারে বেরিয়ে পড়ে। কিছুদিনের মধ্যে সে মুগ ডালের সঙ্গে সঙ্গে তার পছন্দের ভুজিয়াও বিক্রি করতে শুরু করে।
তার কোয়ালিটি সম্পন্ন এবং টেস্টি ভুজিয়া মার্কেটে জনপ্রিয় হয়ে ওঠে এবং একটি বড়সড় কাস্টমার বেস তৈরি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই কিছু টাকা জমিয়ে সে একটি দোকান ভাড়া নিয়ে নেয়। দোকান খোলার কিছুদিনের মধ্যেই মার্কেটে প্রচার হয়ে যায় যে হলদিরামের দাঙ্গারসে ভুজিয়া পুনরায় ফিরে এসেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই তার দোকানে লাইন দিয়ে মানুষ ভুজিয়া কিনতে থাকে আর সে লোকাল মার্কেটে ভুজিয়ার কিং হয়ে ওঠে। আগামী কয়েক বছর সে তার দোকান গ্রো করার পিছনেই তার পুরো ফোকাস লাগিয়ে দেয়। কিন্তু 1950 সালে তার জীবনে একটি টার্নিং পয়েন্ট আসে। হলদিরাম তার বন্ধুর মেয়ের বিয়েতে কলকাতায় এসে সেখানে সে সবার জন্য ভুজিয়া বানিয়েছিল। যারা এই ভুজিয়া খেয়েছিল তারা খুব প্রশংসা করছিল এবং সঙ্গে তারা অনেক অনেক ভুজিয়ার অর্ডারও দিচ্ছিল। এখান থেকেই সে বুঝে যায় যে কলকাতায় একটি বড় বিজনেস শুরু করার তার একটি অপরচুনিটি রয়েছে। সে সঙ্গে এটাও লক্ষ্য করে যে সেখানে ভুজিয়া বিক্রির কোনো কম্পিটিশন ছিল না। 1955 সালে তার ছোট ছেলে রামেশ্বর লাল এবং তার সবথেকে বড় নাতি শিব কিষানকে কলকাতায় বিজনেস শুরু করার জন্য পাঠায়। সেখানে তারা ছোট একটি ঘর এবং 8 স্কয়ার ফিটের একটি দোকান ভাড়া নিয়ে তারা বিজনেস স্টার্ট করে। দেখতে দেখতেই কোয়ালিটি এবং টেস্টের কারণে তাদের দোকানে পার ডে 150 থেকে 200 কেজি ভুজিয়া সেল হতে থাকে। আগামী 12 বছরে তাদের দোকান 8 স্কয়ার ফিট থেকে 25 স্কয়ার ফিটের হয়ে ওঠে। সাথে বিজনেসও প্রতি বছর ডবল হয়ে ওঠে। কলকাতা বড় শহর হওয়ার কারণে কলকাতার দোকানটি বিকানির দোকানটির থেকে অনেক বেশি বড় হয়ে উঠেছিল। অন্যদিকে 1968 সালের মধ্যে তার 3 ছেলেই সেটেল হয়ে যায়। বড় ছেলে মূলচাঁদ বিকানির দোকানটি সামলাতো। সতীদাস ফ্যামিলির থেকে আলাদা হয়ে একটি স্বাধীন ব্যবসা খুলেছিল এবং ছোট ছেলে রামেশ্বর লাল কলকাতার বিজনেস সামলাচ্ছিল। তার 3 ছেলে দাঁড়িয়ে যাওয়ার পর সে বিজনেস থেকে এক প্রকারের রিটায়ারমেন্ট নেয় এবং বিজনেস পরিচালনার ক্ষেত্রে তাদেরকে মাঝে মাঝে পরামর্শ দিতেন। তাদের বিজনেস অলরেডি ভালোই চলছিল, কিন্তু এরপরেই শুরু হয়ে যায় তাদের ব্যবসার এক নতুন অধ্যায়। হলদিরামের সবথেকে বড় নাতি শিব কিষান, যে তার কাকার সঙ্গে কলকাতায় ব্যবসা করছিল, 1968 সালে সে সিদ্ধান্ত নেয় নাগপুরে হলদিরামের একটি ব্রাঞ্চ খোলার। নাগপুরে এসে শিব কিষান দেখে সেখানকার মানুষেরা বালুশাহী, গুজরাটি পেড়া, মাইসোর পাক এবং লাড্ডুর মতো মিষ্টি তারা খুব পছন্দ করে। ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে শিব কিষান ভুজিয়ার সঙ্গে সঙ্গে ফেভারিট কাজু কাটলিও বিক্রি শুরু করে। প্রথম অবস্থায় কাস্টমার এটিকে খুব একটা পছন্দ করে না, কিন্তু শিব কিষান তাদের কাস্টমারকে একটা করে ফ্রিতেই খেতে দেয়। একবার খাওয়ার পর কাস্টমার কাজু কাটলির দিওয়ানা হয়ে যায় এবং এর ডিমান্ড এক লাফেই অনেক বেড়ে যায়। তার স্টোরে মালাই লাড্ডু, রসগোল্লা এবং রসমালাইয়ের মতো বিভিন্ন মিষ্টিও বিক্রি করা শুরু করে। পুরো ভারতে হলদিরাম ব্র্যান্ডের সুইটস বিজনেস এখান থেকেই শুরু হয়েছিল। 1971 সালের মধ্যেই নাগপুরে হলদিরামের 2টি স্টোর ওপেন হয়ে গেছিল, কিন্তু শিব কিষান এখানেই থেমে থাকেনি। একদিন শিব কিষান কীর্তি নামের একটি রেস্টুরেন্টে গেছিল। সেখানে গিয়ে সে দেখে ওই রেস্টুরেন্টে শুধু ধোসা এবং ইডলি বিক্রি হচ্ছে, আর সেখানে ধোসা এবং ইডলি খাওয়ার জন্য কাস্টমারের ভিড় লেগেই থাকতো। এখান থেকেই শিব কিষানের মাথায় তার মিষ্টির দোকানকে হলদিরাম রেস্টুরেন্ট বানানোর আইডিয়া আসে। মার্কেটে ঘোরাঘুরির পর সে বুঝতে পারে মহারাষ্ট্রের লোকেরা সাউথ ইন্ডিয়ান ডিশ যেমন ইডলি, ধোসা খুব পছন্দ করে। সে তার রেস্টুরেন্টে বিকানির বিখ্যাত সিঙ্গারা এবং কচুরি বিক্রি করতে চাইছিল, কিন্তু কাস্টমারকে তার রেস্টুরেন্ট পর্যন্ত নিয়ে আসার জন্য সে সেটা দিয়ে শুরু করেছিল যেটা তারা পছন্দ করত, অর্থাৎ ইডলি ও ধোসা দিয়ে। শিব কিষান 30 সিটারের একটি রেস্টুরেন্ট খোলে, আর খুব দ্রুতই তার রেস্টুরেন্টে সিট ফুল হয়ে যেত। এরপর সে তার রেস্টুরেন্টে সিট ক্যাপাসিটি ডবল করে দেয় এবং তার মেনুতে সিঙ্গারা ও কচুরি অ্যাড করে দেয়। যারা ইডলি ও ধোসা খেতে আসতো, শিব কিষান তাদেরকে সিঙ্গারা ও কচুরি ট্রাই করতে বলতো। এর আগে কাজু কাটলি বিক্রির সময় যা ঘটেছিল, এবারও তাই ঘটে। যারা তার রেস্টুরেন্টে একবার সিঙ্গারা ও কচুরি ট্রাই করতো, তারা তার রেগুলার কাস্টমার হয়ে যেত। আগামী কয়েক বছরের মধ্যে নাগপুরে হলদিরামের মাল্টিপল আউটলেট খুলে যায়। কিছুদিনের মধ্যেই হলদিরাম ভুজিয়া বিজনেসকে নতুন রূপ দিয়ে ইন্ডিয়ান সুইটস, স্ন্যাক্স এবং রেস্টুরেন্টে কনভার্ট করে নেয়। 1975 সালে কলকাতা ব্রাঞ্চের রামেশ্বর লাল
ফ্যামিলি বিজনেস থেকে আলাদা হয়ে যায় এবং একটি এগ্রিমেন্ট হয় যে রামেশ্বর লাল কলকাতার বাইরে বিজনেস করতে পারবে না। আর এই সময় শিব কিষানের নাগপুর ব্রাঞ্চের বিজনেস খুব ভালোই চলছিল, কিন্তু তার মাথায় এর থেকেও বড় কিছু করার প্ল্যান ছিল। সে এমন একটি শহরে বিজনেস করতে চেয়েছিল যেখানে তার বিজনেসকে ন্যাশনাল ব্র্যান্ড তৈরি করার সুযোগ করে দেবে। আর সেই শহরটি হলো ভারতের রাজধানী দিল্লি। দিল্লিতে ব্যবসা শুরু করার জন্য শিব কিষান তার ছোট ভাই মনোহর লালকে সঙ্গে নিয়েছিল। মনোহর লাল ততক্ষণ পর্যন্ত বিকানিতেই কাজ করছিল, আর শিব কিষান তার মধ্যে ব্যবসার প্রতি একটা ঝোঁক দেখেছিল। 1982 সালে মনোহর লাল তার ছোট ভাই মধুসূদনের সাথে দিল্লিতে আসে এবং সেখানে দেখে চাঁদনি চক ফেমাস স্ন্যাক্সের দোকানে ভর্তি ছিল। সে তার লাইফে স্ন্যাক্সের এত কম্পিটিশন কখনোই দেখেনি, কিন্তু সেখানে কম্পিটিশনের পাশাপাশি স্ন্যাক্সের অনেক ডিমান্ডও ছিল। মনোহর লাল শিব কিষানের সাহায্য নিয়ে দিল্লিতে তাদের দোকানের জন্য একটি জায়গা কেনে এবং 1983 সালে তাদের বিজনেস শুরু করে দেয়। প্রথম 1 বছর দিনরাত পরিশ্রম করে মার্কেটে সে তার বিজনেসের রেপুটেশন তৈরি করে। ঠিক সে সময় তার সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে যায়। 1984 সালে অ্যান্টিশিক রাইট পুরো দিল্লিকে জ্বালিয়ে দিয়েছিল। এর ফলে তার রেস্টুরেন্ট এবং ওয়ার্কশপটি পুরোপুরিভাবে আগুন লেগে ধ্বংস হয়ে যায়। আগামী 2 বছরের মধ্যে হলদিরামের দিল্লির বিজনেস জিরোতে চলে আসে, কিন্তু মনোহরলাল হার মানেনি। তিনি নাগপুর এবং বিকানির থেকে ফাইন্যান্সিয়ালি হেল্প নেয়। নতুন করে দিল্লিতে একটি 300 স্কোয়ার ফিটের দোকান ভাড়া নিয়ে পুনরায় বিজনেস রিওপেন করে। সে আগে যে রেপুটেশন তৈরি করেছিল সেটি খুব কাজে লাগে। তার বিজনেস পুনরায় ভালো চলতে শুরু করে। আগামী কয়েক বছরের মধ্যে একটি 2000 স্কোয়ার ফিটের নতুন ফ্যাক্টরিও তৈরি করে এবং সঙ্গে আরও কিছু নতুন আউটলেট খুলে ফেলে। তার সত্ত্বেও এটি একটি মিডিয়াম সাইজের লোকাল বিজনেসই ছিল। কিন্তু শিব কিষান এবং মনোহর লাল হলদিরামকে একটি ওয়ার্ল্ড ক্লাস কনজিউমার ব্র্যান্ডে পরিণত করতে চেয়েছিল। ভারতের প্রত্যেকটি ঘরে ঘরেই যেন তাদের প্রোডাক্ট থাকে। সে ভারতের বাজারে একটি বড় স্পেস দেখতে পায়। ভারতীয় বাজারে ভারতীয় স্ন্যাক্স প্যাকেজিং করে বিক্রি করার মতো সেই সময় ভারতে একটিও কোম্পানি ছিল না। ঠিক সেই সুযোগে হলদিরাম তার বিকানির ভুজিয়া এবং আলু ভুজিয়াকে লং লাইফ দেওয়ার জন্য নাইট্রোজেন প্যাকেজিং করে বিক্রি শুরু করে। এই প্যাকেজিং এর জন্য হলদিরামের বিজনেস শুধুমাত্র নাগপুর ও দিল্লিতে নয়, পুরো ভারতেই ছড়িয়ে পড়ে। শহর থেকে শুরু করে ছোট্ট গ্রামের গলির দোকান থেকেও সাধারণ মানুষ এই ভুজিয়া কিনতে পারে। শুরুর থেকেই এই প্যাকেট জনপ্রিয় হয়ে উঠেছিল, তাই রসগোল্লা, শনপাপড়ি, কচুরি এবং ভেলপুরির মতো জিনিসও প্যাকেজিং শুরু করে দেয়। দেখতে দেখতে হলদিরাম 400রও বেশি প্রোডাক্ট প্যাকেজিং করে বিক্রি করা শুরু করে। তার প্রোডাক্ট সব রকম কাস্টমারের কাছে বিক্রি করার জন্য 5 টাকার প্যাকেট থেকে শুরু করে 200 টাকারও বেশি দামের প্যাকেট পর্যন্ত তৈরি করত। হলদিরামের প্যাকেটগুলোকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য কালার সাইকোলজি ইউজ করে প্যাকেটগুলোকে কালারফুল করে তুলত এবং ভারতের প্রত্যেকটি কোনায় কোনায় তাদের এই প্রোডাক্ট পৌঁছে যায়। 1000-এরও বেশি ডিস্ট্রিবিউটার এবং 1 লাখেরও বেশি রিটেলারকে হলদিরামের সঙ্গে যুক্ত করে, যার জন্য আজ ইন্ডিয়ার প্রত্যেকটি ঘরে ঘরে হলদিরামের প্রোডাক্ট পাওয়া যায়। USA, সিঙ্গাপুর এবং ইউকের মতো দেশে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইন্ডিয়া স্ন্যাক্স ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায়। প্রায় 100 বছর আগে হলদিরামের ভুজিয়া 2 পয়সায় বিক্রি হতো, কিন্তু আজ সেই হলদিরামই 9000 কোটি টাকারও বেশি বিজনেস করে ফেলেছে। হলদিরামের কাহিনীটি এটি প্রমাণ করে যে কাস্টমারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে এবং কাস্টমারের পছন্দ অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করে সামান্য পুঁজি এবং ভুজিয়া নিয়েও কয়েক হাজার কোটি টাকার বিজনেসও দাঁড় করানো যায়। হলদিরামের এই কাহিনীটি তার বাস্তব উদাহরণ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।